কেমন আছিস সবাই? ভালোই আছিস? বহুদিন থেকে তোদের মাঝে তো আর ক্লাস করা হচ্ছে না, ফলে গল্প গুজবও হচ্ছে না যে গল্প গুজব করবো আর ক্লাস নেব। তো যাই হোক, আর ক্লাস গল্প গুজবের মাঝে হলে আমি আগে একটা গান শুনতাম, তোদের একটা গান শুনতাম, মন ফ্রি করতাম, তারপরে ক্লাস করতাম। রোজার মাসের মধ্যে তো আর অত এনার্জি নেই যে তোদের সঙ্গে খুলে একদম হা করে গল্প করি, তার মধ্যেও ক্লাস করতে হবে। যাই হোক, কোয়ারেন্টাইনের করোনার যে জ্বালা। যাই হোক, আমরা ক্লাসের শুরুতে আজকের ক্লাসের ব্যাপারে একটু বলি। আজকের ক্লাসটা হচ্ছে কার্বোহাইড্রেটের শেষ ক্লাস। আর কার্বোহাইড্রেটের শেষ ক্লাসের মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ, অর্থাৎ যেই জায়গা থেকে সব থেকে বেশি কোশ্চেন আসবে, সেই পার্টটুকুই আজকের বিষয়ের আলোচনা। কোশ্চেনগুলো কি আসবে আমরা সেটা আগে একটু ধারণা নিই, এবং যে হেডলাইনটা আমরা পড়ে রেখেছি তোদের বইয়ে দেখবি, জয়েন্ট এন্ট্রান্সের যারা জন্য পড়ছিস বা বোর্ড এক্সামের জন্য যারা দেখেছিস সিলেবাসটা, ওইখানে যেটুকু লেখা আছে মনোস্যাকারাইডসের মধ্যে, মানে আমরা জানি মনোস্যাকারাইডস কোনগুলো, জেনারেল রিয়াকশন অফ মনোস্যাকারাইডস। ওইখানে বলা হচ্ছে বিশেষ করে গ্লুকোজ আর ফ্রুক্টোজ এরা সাধারণত কোন ধরনের রাসায়নিক বিক্রিয়াগুলো দেয়। তাহলে রাসায়নিক বিক্রিয়াগুলোর আমরা কথা জানবো। এখানে মোট 4টা বিষয় আমি এখানে লিখে রেখেছি, তোদের এইটা দেখতে একটু অসুবিধা হচ্ছে, আমি বলি। যেমন বিশেষ করে সব থেকে বেশি কোশ্চেন আসে গ্লুকোজ থেকে। ওই জন্য বইয়ের শুরুতে দেখবি কার্বোহাইড্রেটের যে রিয়াকশন শুরু হচ্ছে, ওইখানে দেখবি গ্লুকোজের মুক্ত শৃঙ্খল গঠনের রিয়াকশন সমূহ বলে লেখা আছে। আমরা এই যে পরপর ভিডিও যদি করতে থাকি, প্রচুর ভিডিও হবে, তোদেরও বিরক্ত হবে। আমি চাইছি কম ভিডিওর মধ্যে সম্পূর্ণ অংশ দিয়ে দিতে, যার জন্য আজকের ভিডিওটিতে আমরা 4টা অংশ আলোচনা করব, যেখান থেকে ধরে নিতে পারিস 80% সম্ভাবনা আছে কোশ্চেন আসার। এগুলো থেকে আসবে কোশ্চেন, কার্বোহাইড্রেট থেকে যদি আসে তো। তারপর প্রোটিন থেকে পরে ভাববো। কার্বোহাইড্রেটের মূল বিষয় হলো যেমন গ্লুকোজের মুক্ত শৃঙ্খল গঠন আকৃতির ব্যাখ্যা। গ্লুকোজ, এই যে কার্বন গুলো আছে, এটা একটা মুক্ত শৃঙ্খলে আছে। তার যে প্রমাণগুলো এবং গঠন আকৃতি বলতে যে সমস্ত কার্যকরী গ্রুপ OH, CHO, প্রত্যেকটা কার্বন একটা শৃঙ্খলে আছে, এগুলোই তো তার গঠন আকৃতির বৈশিষ্ট্য। এই পার্টগুলোই আমরা রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে প্রমাণ করব, রাসায়নিক বিক্রিয়া ঘটিয়ে বিভিন্ন পর্যবেক্ষণের মাধ্যমে প্রমাণ করার চেষ্টা করব। এইটা তো গ্লুকোজের মুক্ত শৃঙ্খল গঠন আকৃতির প্রমাণের কথা গেল, কিন্তু জেনারেল রিয়াকশন অফ মনোস্যাকারাইডস, অর্থাৎ মনোস্যাকারাইডস কোনগুলো, যেগুলোতে আমরা জানি যে জল দ্বারা আর্দ্র বিশ্লেষণ করলে ওর থেকে আর কোনো ক্ষুদ্রতম কার্বোহাইড্রেট আমরা পাচ্ছি না। যেমন গ্লুকোজকে জল দ্বারা আর্দ্র বিশ্লেষিত করলে গ্লুকোজই থাকে, সেটা ভেঙে আর ক্ষুদ্র কোনো হয়তো ট্রাইগ্লিসারাইড এগুলো হচ্ছে না, তখন সেটাকে মনোস্যাকারাইডস বলি। তো মনোস্যাকারাইডসের রিয়াকশনের ক্ষেত্রে মেনলি 6 কার্বন বিশিষ্ট যে যৌগ গ্লুকোজ এবং ফ্রুক্টোজ, এদের রিয়াকশন, সাধারণ কমন রিয়াকশন কিছু আছে, সেই রিয়াকশনের ব্যাপারে জানতে হবে। যদি বলি তোদের এখানে মেনলি 4, 5, প্রায় 5-6 রকমের রিয়াকশন আছে, মাত্র 6টা। এই 6টা রিয়াকশন জানলেই তোদের হয়ে যাবে। তো 6টা রিয়াকশন একটু ভেঙে বলবো তো হয়তো 8টা মনে হবে, কিন্তু আমরা এই রিয়াকশনগুলো জানবো গ্লুকোজ এবং ফ্রুক্টোজের ক্ষেত্রে। এই রিয়াকশনগুলো থেকে আমরা কি প্রমাণ করব, কি বলতে পারবো, দুটো জিনিস সবগুলোই আমরা এখানে একটু আলোচনা করে নিই, তারপরে যাচ্ছি। যেমন গ্লুকোজের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি একটা CHO গ্রুপ আছে। তাহলে প্রুফ হিসাবে তোদের বলে দেবে যে গ্লুকোজের মধ্যে একটা অ্যালডিহাইড গ্রুপ আছে, পরীক্ষা পর্যবেক্ষণ দ্বারা প্রমাণ করো বা লেখো, মানে একটা রাসায়নিক বিক্রিয়ার সাহায্যে প্রমাণ করে দেখাও যে গ্লুকোজের মধ্যে অ্যালডিহাইড গ্রুপ আছে। কোশ্চেনগুলো খুব খেয়াল রাখবি, এইগুলোই কোশ্চেন আসছে পরীক্ষায়, আসবে। গ্লুকোজের মধ্যে একটু খেয়াল কর, OH গ্রুপ আছে, কটা আছে? 1, 2, 3, 4, 5, কটা গ্রুপ? আমরা কি পেলাম গ্লুকোজের মধ্যে? একটা পেলাম CHO গ্রুপ, 5টা 2 নম্বরে A বলে দিচ্ছি, 5টা হাইড্রক্সিল গ্রুপ পেলাম।
তাই না? 5টা হাইড্রক্সিল গ্রুপ। 5টা হাইড্রক্সিল গ্রুপের মধ্যে একটা হচ্ছে প্রান্তে অর্থাৎ 1 ডিগ্রি, আর বাকিগুলো কিন্তু 2 ডিগ্রি। কেন বলতো? এই কার্বনের সঙ্গে এখানে একটা কার্বন, এখানে একটা কার্বন, দুটো লেগে আছে। 2 ডিগ্রি। কটা 2 ডিগ্রি? 1 2 3 4। তাহলে একটা হচ্ছে এ নম্বর 2 নম্বর পয়েন্টে একটা পেলাম 1 ডিগ্রি OH গ্রুপ এইটা, আর 4টা পেলাম 2 ডিগ্রি OH গ্রুপ, তাই না? এটা আমরা পাচ্ছি। প্রমাণ করতে বলবে যে গ্লুকোজের মধ্যে একটাই হাইড্রক্সিল গ্রুপ 1 ডিগ্রি হাইড্রক্সিল গ্রুপ আছে, দেখাও। কেমন করে পরীক্ষা পর্যবেক্ষণের মাধ্যমে দেখাবো। বা 4টা আছে হাইড্রক্সিল গ্রুপ, দেখাও। আমরা দেখাবো। আবার খেয়াল কর, আমরা তো এটা স্ট্রাকচার লিখেছি, কারো মাথায় এই প্রশ্ন হতে পারতো যে গ্লুকোজের মধ্যে যে OH গ্রুপ আছে প্রত্যেকটা কার্বনে একটা করে লেগে আছে, তাই না? তো একটা কার্বনে 2টা হাইড্রক্সিল গ্রুপ নেই কেন? আমরা এটাও ব্যাখ্যা করব। কি হাইড্রক্সিল গ্রুপ একটা কার্বনে 2টো হাইড্রক্সিল গ্রুপ নেই, 2টো OH গ্রুপ নেই, প্রমাণ করে দেখাবো। মনে থাকছে কোশ্চেনগুলো? এইবার আমরা 3 নম্বর পয়েন্টে যাচ্ছি। 3 নম্বর কি, কার্বনগুলো পরস্পর মুক্ত শৃঙ্খলে আছে। এরকম কার্বন পরপর স্ট্রেট চেন, কার্বনগুলো যে স্ট্রেট চেন আছে তার প্রমাণ কি? বলয় আকারও হতে পারতো, স্ট্রেট চেন আছে তার প্রমাণও আমরা দেখাবো। ক্লিয়ার? ঠিক এই যে পয়েন্টগুলো আমি বললাম, এখানে একটু খেয়াল কর। ফ্রুক্টোজের ক্ষেত্রে যদিও আসবে না, তাও যদি চলে আসে পরীক্ষায়, তাও আমি একটু দেখাই। ফ্রুক্টোজের ক্ষেত্রে বললো যে 1 2 3 4 5টা হাইড্রক্সিল গ্রুপ আছে, প্রমাণ করো। 5টা হাইড্রক্সিল গ্রুপ, তাহলে হাইড্রক্সিল গ্রুপের প্রমাণ এখানে পেয়েছি, এখানে আমরা দেখাতে পারবো। ফ্রুক্টোজের ক্ষেত্রে কটা 1 ডিগ্রি, 1 আর 2, দুটো 1 ডিগ্রি, আর 1 2 3, 3টা হচ্ছে 2 ডিগ্রি, তাই না? তো 2 ডিগ্রির কোনটা কিভাবে প্রমাণ করবো সেটা আমরা এখানে জানলে ওখানে অ্যাপ্লাই করতে পারবো। কার্বনের মুক্ত শৃঙ্খল গঠন আকৃতি এখানে জানলে এখানেও দেখাতে পারবো। রাসায়নিক বিক্রিয়ার ধরুন এইখানে অ্যালডিহাইড গ্রুপ নয়, কিটো গ্রুপ আছে, যেখানে কিটো গ্রুপ আছে তার কি প্রমাণ সেটাও আমরা দেখাবো রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে। তাহলে জেনারেল রিয়াকশনের মাধ্যমে এই পয়েন্টগুলো আমি হাইলাইট করব। এটা কিন্তু খুব কেয়ারফুলি শুনতে হবে এবং মনে রাখতে হবে পরীক্ষার জন্য। এইটা গেল। এর পরের অংশ আর একটা আছে, গ্লুকোজের আর এক রকম গঠন আকৃতি। কালকে আলোচনা, এর আগের ভিডিওতে আলোচনা করেছিলাম এবং তোদের মধ্যে অনেকের প্রশ্ন ছিল যে স্যার এটা কেমন করে হচ্ছে। অ্যানোমার ব্যাখ্যা করতে গিয়ে গ্লুকোজে আমি বলয় আকৃতিতে দেখিয়েছি, ওটা বলয় আকৃতি বা বদ্ধ শৃঙ্খল গঠন আকৃতি। তাহলে এই বদ্ধ শৃঙ্খল গঠন আকৃতি কত রকমের হয়? বদ্ধ শৃঙ্খল গঠন আকৃতি যে দেখিয়েছি এটা আদেও রিয়েলি এক্সিস্ট করছে কিনা, তার কি যুক্তি, সেটা আমরা আজকে আলোচনা করব। আর পরে গুরুত্বপূর্ণ কার্বোহাইড্রেট বলতে এখানে বিশেষ করে ডাইস্যাকারাইড গুলো কয়েকটা তোদের সিলেবাসে আছে, যেমন সুক্রোজ, মল্টোজ এবং ল্যাকটোজ। তো শুরু করি। আজকে এই যে অংশগুলো প্রমাণগুলো করব, রাসায়নিক বিক্রিয়াগুলো জানবো। তো আমরা রাসায়নিক বিক্রিয়ার ধরনও যাচ্ছি, তার সঙ্গে সঙ্গে রাসায়নিক বিক্রিয়ার প্রমাণগুলো যাচ্ছি। প্রথমেই CHO গ্রুপ, এইখানে CHO গ্রুপ লিখে রেখেছি। কার ক্ষেত্রে CHO গ্রুপ? ডি প্লাস গ্লুকোজের ক্ষেত্রে। তাহলে ফ্রুক্টোজের ক্ষেত্রে কি গ্রুপ? কার্বনিল গ্রুপ আছে। এই দুটো গ্রুপের জেনারেল রিয়াকশন হলো এই, আমরা এই যে গ্লুকোজের মধ্যে যে অ্যালডিহাইড গ্রুপ আছে এটা দুরকম ভাবে আমরা প্রমাণ করতে পারি। একটা হচ্ছে জারণ বিক্রিয়ার মাধ্যমে, একটা হচ্ছে বিজারণ বিক্রিয়ার মাধ্যমে। প্রথমে আমি জারণ বিক্রিয়াটাই লিখব, এটা সব থেকে গুরুত্বপূর্ণ বিক্রিয়া পার্থক্য করার জন্য। জারণ বিক্রিয়া, জারণ বিক্রিয়ার ক্ষেত্রে দু রকমের বিকারক ব্যবহার করি, একটা মৃদ বিজারক আর একটা হচ্ছে তীব্র বিজারক পদার্থ। মৃদ জারক পদার্থ কি বললাম? জারণ বিক্রিয়াটাতে আমরা জারণ বিক্রিয়ার মাধ্যমে অ্যালডিহাইড এবং কিটো গ্রুপ দুটোরই ব্যাখ্যা করতে পারি, এবং এইটা আমি বললাম জারণ বিক্রিয়া এবং বিজারণ বিক্রিয়া দুটোর মাধ্যমেই অ্যালডিহাইড গ্রুপের বিক্রিয়া দেখানো যায় এবং প্রমাণ করা যায় যেখানে অ্যালডিহাইড বা কিটো গ্রুপ আছে। যখন আমরা জারণ করব তখন কিটো গ্রুপটা অ্যাসিডে কনভার্ট হবে। যদি বিজারণ করি, বিজারণ মানে হাইড্রোজেন যুক্ত হওয়া, তখন এটা CH2OH এ কনভার্ট হয়ে যাবে। CH2OH অ্যালকোহলে। আমরা যেহেতু জারক করছি তাহলে CHO গ্রুপ কোথায় যাবে? CHO গ্রুপ মেনলি চলে যাবে COOH এ। ঠিক? তো এই জায়গায় মৃদ বিজারক পদার্থগুলো কি? মৃদ বিজারক পদার্থগুলো সব থেকে গুরুত্বপূর্ণ। এক নম্বর হচ্ছে টোলেন্স বিকারক,
টোলেন্স বিকারক, 2 ফেলিং দ্রবণ, 3 বেনেডিক্ট, 4 ব্রোমিন ওয়াটার, Br2H2O, ব্রোমিন ওয়াটার। এই জায়গাগুলো, এই যে অ্যালডিহাইড এবং কিটো গ্রুপ দুটোর কথা যে আমি এখানে আলোচনা করব, তোদেরকে একটু মনে রাখতে বলছি, কারণ এটা অ্যালডিহাইড কার্বনিল চ্যাপ্টার যোগাযোগের ক্ষেত্রে পাবি ভালো করে। দুটো গ্রুপের মধ্যে কোনটা বেশি অ্যাক্টিভ, কোনটা বেশি সক্রিয়, রাসায়নিক সক্রিয়তা বেশি, এখানে বলা হচ্ছে অ্যালডিহাইড গ্রুপের রাসায়নিক সক্রিয়তা বেশি। তো অ্যালডিহাইড গ্রুপের যার রাসায়নিক সক্রিয়তা বেশি, সে কিন্তু তুলনামূলকভাবে মৃদ জারক বা রিয়েজেন্টের সঙ্গেও বিক্রিয়া করতে পারবে। যার রাসায়নিক সক্রিয়তা কম, তার ক্ষেত্রে কিন্তু এই যে রিয়েজেন্ট যেগুলো নিচ্ছি, তার ক্ষেত্রে রিয়েজেন্টগুলো অ্যাক্টিভ হলে তবে বিক্রিয়া হওয়া সম্ভব, না হলে কিন্তু বিক্রিয়া দেখাবে না। এখানে যতগুলো রিয়েজেন্ট আমরা লিখেছি সবগুলোই মৃদ জারক পদার্থ, তার মধ্যে সব থেকে লোয়েস্ট মৃদ জারক পদার্থ হচ্ছে এইটা, সব থেকে লোয়েস্ট ব্রোমিন ওয়াটার। খেয়াল রাখিস, ব্রোমিন ওয়াটার। যার জন্য কি হয়, আমরা যখনই এই যে অ্যালডিহাইড সিএইচও গ্রুপের গ্লুকোজ নিচ্ছি, গ্লুকোজের সঙ্গে এইগুলো চারটা যে কোনো একটা যখন দিচ্ছি, তখন সিএইচও গ্রুপটা COOH এ কনভার্ট হয়ে যাচ্ছে। তাহলে এইগুলোর ক্ষেত্রে আমরা লিখে রাখলাম, একবারে দেখাচ্ছি, তোদের বই চারটা ভাবে দেওয়া আছে। আমরা এখানে দেখাবো CHO গ্রুপ গ্লুকোজের ক্ষেত্রে CH2OH, OH, এইটা কি করছে, মৃদ জারক পদার্থের উপস্থিতিতে CHO গ্রুপ COOH এ কনভার্ট হয়ে যাচ্ছে, এবং বাকিগুলো যা আছে তাই থাকবে। আমি এরকম করে লিখলাম CHOH হোল 4, এই যে 1 2 3 4টা দিয়ে এদিকে হয়ে গেল CH2OH। এই যৌগটার নাম বলা হয় গ্লুকোনিক অ্যাসিড, গ্লুকোনিক অ্যাসিড। ঠিক, তাহলে গ্লুকোজ বা ফ্রুক্টোজ যখনই টোলেন্স ফেলিং এই দ্রবণগুলো নেব, তখন এরা গ্লুকোনিক অ্যাসিডে কনভার্ট হয়ে যাবে। আমি এখানে ফ্রুক্টোজটার সংকেত লিখে রাখলাম CH2, যেখানে ফ্রুক্টোজ লিখে রেখেছি আমি তীর শুধু দিয়ে দিলাম, এটাও গ্লুকোনিক অ্যাসিডে চলে আসে। এই যে গ্রুপটা প্রথমে CHO গ্রুপে যাবে, তারপরে এইটা CHO গ্রুপটা COOH এ চলে আসবে, এই গ্রুপটা CH2OH দিয়ে এইটা CHO তে যাবে। বোঝা যাচ্ছে? তাহলে এই রিয়াকশনটা কি চারজনেই দেয়? না, চারজনে দেয় না। ব্রোমিন ওয়াটার অ্যালডিহাইডিক গ্রুপ অর্থাৎ CHO গ্রুপের সঙ্গে বিক্রিয়া এটা দিতে পারে, কিন্তু ফ্রুক্টোজ গ্লুকোনিক অ্যাসিড দেয় না, ফ্রুক্টোজ সেই রিয়াকশনটা দেখায় না। তাহলে আমি এখানে তোদের পার্থক্য গ্লুকোজ এবং ফ্রুক্টোজের মধ্যে কি করে পার্থক্য করবো সেটা দেখাচ্ছি। এইখানে যদি আমরা ব্রোমিন ওয়াটার দিই H2O, তখন গ্লুকোনিক অ্যাসিডটা দেবে না, গ্লুকোনিক অ্যাসিড দেয় না। কিন্তু যদি আমরা অ্যালডিহাইড অর্থাৎ কি বলে গ্লুকোজ নিই, গ্লুকোজের ব্রোমিন ওয়াটার দিই Br2H2O, তখন সে এইটা গ্লুকোনিক অ্যাসিডটা দেয় CHOH হোল 4 CH2OH দেয়। তাহলে এই রিয়াকশনের মাধ্যমে গ্লুকোজ এবং ফ্রুক্টোজের অ্যালডিহাইড গ্রুপ এবং কিটো গ্রুপ এই দুটোর পার্থক্য করতে পারলাম। শুধু অ্যালডিহাইড এবং কিটো গ্রুপের পার্থক্য নয়, গ্লুকোজ এবং ফ্রুক্টোজ এই দুটোর মধ্যেও পার্থক্য করতে পারলাম। কি, ব্রোমিন ওয়াটার যদি দিই তাহলে গ্লুকোজ বিক্রিয়া করে গ্লুকোনিক অ্যাসিড দিবে, ফ্রুক্টোজের ব্রোমিন ওয়াটার দিই তাহলে কোনো বিক্রিয়া দেখাবে না। তো মনে থাকবে, এইভাবে আমরা গ্লুকোজের মধ্যে যে অ্যালডিহাইড গ্রুপ আছে তারও অস্তিত্ব প্রমাণ করলাম এবং এই দুটোর মধ্যে পার্থক্য করলাম। যদি অ্যালডিহাইড থাকে তাহলে এই গ্রুপটা এই রিয়াকশনটা দেবে। তাহলে আমরা মৃদ জারক পদার্থের উপস্থিতিতে বিক্রিয়াটা দেখালাম। 1 নম্বর বিক্রিয়া আমি বলেছি টোটাল 5টা বিক্রিয়া দেখাবো, 5টা বিক্রিয়ার মধ্যে কমপ্লিট হবে। একটা পেয়ে গেলাম। এবার চলে আসি আর একটা, আমি বলেছিলাম বিজারণ, মানে এটা জারণ বিক্রিয়ার মাধ্যমে, আর একটা হচ্ছে বিজারণ বিক্রিয়ার মাধ্যমে আমরা দেখাবো যে এরা কি ধরনের বিক্রিয়া দেখায় ধর্মের মাধ্যমে। বিজারণ ধর্মের ক্ষেত্রে যে রিয়েজেন্ট গুলো আমরা লিখি, মাথায় রাখবি কি
সোডিয়াম ইন অ্যালকোহল, এইটা কেউ ব্যবহার করতে পারে, বা সোডিয়াম অ্যামালগাম বাই H2O, এটা ব্যবহার করতে পারে, বা অ্যালকোহল হতে পারে, বা সোডিয়াম বোরোহাইড্রাইড ব্যবহার করতে পারিস। সোডিয়াম বোরোহাইড্রাইড, সোডিয়াম অ্যালকোহল বা সোডিয়াম অ্যামালগাম, এদের প্রত্যেকের কাজ হলো CHO গ্রুপকে কি CH2OH এ কনভার্ট করা। কিটো গ্রুপকেও কিসে কনভার্ট করবে? CHOH। এই যে একটা হাত ছুটে যাবে, এখানে H একটা, এখানে একটা H, CHOH এ কনভার্ট করবে। ঠিক, খেয়াল রাখিস। কিটো গ্রুপকে CHOH, অ্যালডিহাইড গ্রুপে সোজা কথা দুটোতেই হাইড্রোজেন যুক্ত হবে, বিজারণ করবে। তাহলে এইটার সাপেক্ষে যে যৌগটা পায় সেইটা দেখব। অ্যালডিহাইড কিটো গ্রুপের উপস্থিতির কথা আমরা বিজারণ ধর্মের মাধ্যমে দেখছি। তাহলে এখানে আমরা গ্লুকোজের স্ট্রাকচারটা লিখি CHO, CH2OH, OH, OH, HOH, OH। তাহলে এই রিয়েজেন্টগুলোর মধ্যে যে কোনো একটা যদি দিয়ে দেয়, তো সাপোজ সোডিয়াম বোরোহাইড বা হাইড্রোজেন অবলিক নিকেল ক্যাটালিস্ট দিলেও তোরা জানিস হাইড্রোজেন যুক্ত হয়। তাহলে এখানে আমরা যে কোনো একটা নিচ্ছি, সোডিয়াম বোরোহাইড্রাইড বা সোডিয়াম অ্যামালগাম দিলাম, সোডিয়াম অ্যামালগাম অবলিক H2O। তাহলে এর কাজ কি বলেছি? CHO গ্রুপ বা CO গ্রুপ, এটাকে CHO গ্রুপকে কিসে কনভার্ট করবে? CH2OH এ। তাহলে এই গ্রুপটা আমরা পেয়ে যাব CH2OH। এদিকে যা ছিল তাই, এইখানে আমরা এরকম লিখে দিলাম CHOH। আচ্ছা, আমি একটু ভেঙে লিখছি, CHOH, তার নিচের গুলো যা আছে তাই আমি লিখলাম এরকম। ঠিক, বুঝতে পেরে গেছিস? তো সোডিয়াম অ্যামালগামের উপস্থিতি এইটা পেলাম। এটা ফ্রুক্টোজের স্ট্রাকচার আমরা জানি। তাহলে ঠিক ফ্রুক্টোজটা কি রিয়াকশন দেবে? এখানে কিটো গ্রুপ আছে, এখানে হয়ে যাবে একদিকে OH, একদিকে H, এই যে OH H, তাই না? তাহলে দুজনেই একই রকম রিয়াকশন দিচ্ছে। এই যে যৌগটা লিখলাম সেটার নাম বলা হয় সরবিটল। তোদের কোশ্চেন করবে যে গ্লুকোজ থেকে তুমি কি করে সরবিটল পাবে বলো। গ্লুকোজ থেকে সরবিটল কি করে পাবে, বা ফ্রুক্টোজ থেকে তুমি সরবিটল কি করে পাবে? রিয়াকশন দেখাবো। তাহলে আমরা কি রিয়াকশন দেখাবো? বিজারণ বিক্রিয়া দেখাবো। দুটো রিয়াকশন হলো, বিজারণ বিক্রিয়া, জারণ বিক্রিয়া। ক্লিয়ার? তাহলে এই বিক্রিয়া থেকে আমরা কি প্রমাণ করলাম গ্লুকোজের অ্যালডিহাইড এবং ফ্রুক্টোজের কিটো গ্রুপ আছে, তার একটা ভালো প্রমাণ। এইভাবে আমরা ব্যাখ্যা করলাম। তারপরে চলে যাই নেক্সট পয়েন্ট। আগে এটা পয়েন্ট করবো, তারপরে এখানে একটু আলোচনা করবো, এটা একটু টাইম লাগবে। এখানে বলেছি গ্লুকোজ হোক, ফ্রুক্টোজ হোক, গ্লুকোজ হোক, প্রত্যেকেই মুক্ত শৃঙ্খল গঠন আকৃতি দেখায়। এটা কি করে আমরা বিক্রিয়া করবো, প্রমাণ করবো। এখানেও বিজারণ বিক্রিয়া লিখবো। বিজারণ বিক্রিয়ার ক্ষেত্রে স্পেসিফিক রিয়েজেন্টটা মাথায় রাখবি, লাল ফসফরাস অবলিক HI। কি বললাম? লাল ফসফরাস অবলিক HI। এদের কাজ হলো চাহে OH গ্রুপ হোক, OH গ্রুপকে H দ্বারা প্রতিস্থাপিত করে H যুক্ত করবে, বা CH2OH হোক, CH2OH কেও OH গ্রুপ প্রতিস্থাপিত করে আরেকটা হাইড্রোজেন যুক্ত করবে, CH3 তে কনভার্ট করবে। CO গ্রুপ হোক, CO গ্রুপ এইটাতেও অক্সিজেন বার করে দিয়ে হাইড্রোজেন যুক্ত করবে, CH2। অ্যালডিহাইড গ্রুপ হোক, CHO, অক্সিজেন বার করে দিয়ে এটা তৈরি করে দিবে, CH3। মনে থাকবে? তাহলে এই যে অংশগুলো লিখলাম আমরা এই যৌগগুলোর ক্ষেত্রে ব্যবহার করব। লাল ফসফরাস বাই HI অর্থাৎ গ্লুকোজ CHO, ভেঙে লিখলাম CH2OH, OH, OH, HOH এবং OH। এই যে যৌগটা লিখলাম, এখানে OH আছে, CHO আছে, CH2OH আছে। তাহলে এখানে যদি আমরা লাল ফসফরাস অবলিক HI যদি আমরা ব্যবহার করি, তাহলে CHO গ্রুপটা কোথায় যাবে? CH3 তে চলে যাবে। OH গ্রুপ H এ যাবে। তাহলে ফাইনালি যে যৌগটা পাবো সেটা হবে CH3,
শুরু কর, CH2 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 CH3, তাই না? CH3 CH2 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 CH3, এই যৌগটা 6 কার্বন বিশিষ্ট যৌগ। এর নাম কি লিখবি তার নেমে? নরমাল হেক্সেন না, 1 2 3 4 5 6 6টা কার্বন, এটার নাম বলা হয় এন হেক্সেন। এইটা একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট এখানে। ঠিক একই রকম ভাবে এইখান থেকে একটু দেখিয়ে দিই, লাল ফসফরাস বাই HI যদি দিস, 3 নম্বর রিঅ্যাকশন আমি তোদের পড়াচ্ছি, লাল ফসফরাস বাই HI যদি দিয়ে দিস, তাহলে এইটা H যুক্ত হয়ে গিয়ে CH3, এটা যুক্ত হয়ে গিয়ে দেখ CH2, একদম এন হেক্সেন দিচ্ছে। গুরুত্বপূর্ণ পয়েন্ট এবার কি বলি, এখানে আমি যদি যৌগটা সাপোজ এরকম নিতাম, অক্সিজেন এরকম HOH এরকম নিতাম, তাহলে দেখ আমি বলেছি OH কে H করবে, তাহলে এরকম H আর এই জায়গাটাতে H হয়ে যাবে নিশ্চয়। তাহলে যৌগটার মূল গঠন আকৃতি সেম থাকবে, জাস্ট OH টাকে বার করে দিয়ে H যুক্ত হতো, তার মানে সাইক্লিক থাকলে সাইক্লিক যৌগ পেতাম, জাস্ট গ্রুপগুলো ট্রান্সফার হয়ে যেত। তাহলে যেহেতু আমরা এখানে অ্যাসাইক্লিক যৌগ পাচ্ছি, মুক্ত শৃঙ্খল যৌগ, তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি, রিঅ্যাক্ট্যান্ট অর্থাৎ গ্লুকোজ এবং ফ্রুক্টোজ এর গঠনাকৃতি কি মুক্ত শৃঙ্খল না? মুক্ত শৃঙ্খল। তাহলে এই পরীক্ষা থেকে আমরা বলতে পারি লাল ফসফরাস বাই HI ব্যবহার করে যেহেতু আমরা এন হেক্সেন পাচ্ছি, তার সঙ্গে একটা অ্যাডিশনাল কম্পাউন্ড পাবো 2 আয়োডো হেক্সেন, আমি ওটা লিখলাম না কারণ ওটা এর ক্ষেত্রে একটু আলাদা হয়, আমি কমন পার্ট এটাই মেজর প্রোডাক্ট, এটার জন্য আমরা এটা লিখলাম। তো যাই, আমরা এইখান থেকে এই রিঅ্যাকশন থেকে বলতে পারি যে গ্লুকোজ এবং ফ্রুক্টোজ এর কার্বন পরমাণুগুলো একটা মুক্ত শৃঙ্খল গঠন আকৃতিতে আছে। 3 নম্বর রিঅ্যাকশন ক্লিয়ার। এবার চলে আসি 4 নম্বর পয়েন্ট, এই জায়গা রিঅ্যাকশনটা আমরা লিখলাম 4 নম্বর, কার জন্য, কার রেসপেক্টে, OH গ্রুপ উপস্থিতির পরীক্ষা, চাহে যে যৌগে হোক উপস্থিতির পরীক্ষা। এখানে বলছে যদি OH গ্রুপ থাকে আর তার সঙ্গে অ্যাসিড কিংবা অ্যাসিডের ডেরিভেটিভ যদি আমরা নিই, তাহলে সর্বদা এস্টার তৈরি করবে। এস্টার কি আমি বলি তোদের, অ্যাসিড গ্রুপ মিন্স CrCOOH, অ্যাসিডের ডেরিভেটিভ মিন্স OH গ্রুপ বার করে দিয়ে যে কোনো একটা গ্রুপ যুক্ত করলাম, যেমন RCOCl, বা এটা অ্যাসিডিক অ্যানহাইড্রাইড হিসাবে থাকতে পারে। তাহলে অ্যাসিড গ্রুপগুলো কিসের, অ্যালকোহলের উপস্থিতিতে HOR লিখলাম, যেখানে যেখানে OH গ্রুপ থাকবে তার সঙ্গে বিক্রিয়া করে এখানকার H এখানকার OH জল বার করে দিবে, দিয়ে যৌগটা কি পাবো, RCOOR। এই যে যৌগটা পেলাম এটাকে বলা হয় এস্টার। তাহলে যেখানেই হাইড্রক্সিল গ্রুপ থাকবে সেখানে যদি অ্যাসিড কিংবা অ্যাসিডের ডেরিভেটিভ দিই তাহলে আমরা এস্টার পাবো, আর এস্টার যদি পেয়ে যাই আমরা বলে দিতে পারবো যে সেখানে OH গ্রুপ আছে, চাহে 1 ডিগ্রি হোক চাহে 2 ডিগ্রি হোক, হাইড্রক্সিল গ্রুপ আছে এটা আমরা বলে দিতে পারবো। আর একটা কথা মাথায় রাখবি, যটা OH গ্রুপ আছে ঠিক তত মোল বা তত অণু কি অ্যাসিডের প্রয়োজন হয়, ঠিক। তাহলে আমরা গ্লুকোজের সঙ্গে বিক্রিয়ায় কত অণু রিঅ্যাকশন করে সেটা দেখব, আর কি যত হয় সেটা দেখছি। যেমন গ্লুকোজের স্ট্রাকচার লিখি, CH2OH OH H OH H H OH OH H, একটু খেয়াল কর, OH 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 5টা OH। দেখা গেছে এখনো গ্লুকোজের সঙ্গে, এখানে দেখ OH করা আছে ফ্রুক্টোজের সঙ্গে, 1 2 3 4 5, তাই না? তাহলে এখানেও আমরা 5টা OH এর সঙ্গে পাবো। দেখা গেছে এখনো গ্লুকোজের সঙ্গে 5 অণু, এই যে আমরা যে যৌগটা নিয়েছি সেটাকে আমি লিখে রাখি রিএজেন্ট হিসাবে, তাহলে তোদের মাথায় থাকবে কি যেগুলো রিএজেন্ট হিসাবে আমরা ব্যবহার করি। অ্যাসিটিক অ্যাসিড নিতে পারি CH3COOH, অথবা এর ডেরিভেটিভ অ্যাসিটাল ক্লোরাইড নিতে পারি CH3COCl, অথবা
অ্যাসিডিক অ্যাসিডকে জল বার করে দিলে যেটা পাই অ্যাসিডিক অ্যানহাইড্রাইড অর্থাৎ CH3 CO ও CO CH3 ঠিক। আচ্ছা এটাকে আমি একটু শর্ট ফর্মে লিখে দেখাই। এই অংশটুকুকে অ্যাসিটাইল গ্রুপ বলা হয়, যার জন্য এটাকে আমরা লিখি ACOH। এটাকে আমরা লিখবো ACCl, তাহলে এটাকে কি লিখবো AC2O, তাই না, সংক্ষেপে এরকম লিখে। তাহলে 5 অণু দেখা গেছে অ্যাসিডিক অ্যাসিড যদি নিই, মানে গ্লুকোজের 1 অণু গ্লুকোজের সঙ্গে 5 অণু অ্যাসিডিক অ্যাসিডের সঙ্গে ACOH এর বিক্রিয়ায় কি পেন্টা অ্যাসিটোএস্টার নামক দ্রব্য অর্থাৎ CHO, যেখানে OH আছে আমরা লাগাবো CH2 কি লিখবো, এখানকার O থাকবে আর OH আর এখানকার H বেরিয়ে যাবে। OH আর H যদি বেরিয়ে যায় আমরা লিখবো CH2OAC, তাই না, এখানে HOAC এবং HOAC। এই যে যেখানে হাইড্রোক্সিল গ্রুপ সেখানে এসিড গ্রুপ যুক্ত হয়ে যেতে। ঠিক এখান থেকে আমরা প্রোডাক্টটা নিজের মতো করে লিখে নেবো, এখানে আর লিখছি না। এখানে OAC হয়ে যাবে, এখানে OAC, এখানে OAC, ঠিক। গ্লুকোজটা যেহেতু মেন, আমি গ্লুকোজটা লিখে দেখালাম। যেহেতু 5 অণু অ্যাসিডিক অ্যাসিডের প্রয়োজন হচ্ছে, ফলে আমরা এখান থেকে বলতে পারি গ্লুকোজের মধ্যে 5টা হাইড্রক্সিল গ্রুপ আছে। এবার আমরা দেখাবো 5টা হাইড্রক্সিল গ্রুপের মধ্যে একটা হচ্ছে 1 ডিগ্রি, 4টা হচ্ছে 2 ডিগ্রি। তার আগে তোদের বলি, এই পয়েন্টটা একটু ক্লিয়ার করি যে প্রত্যেকটা কার্বনে একটা করে হাইড্রক্সিল গ্রুপ আছে। প্রত্যেকটা কার্বনে গ্লুকোজের একটা করে হাইড্রক্সিল গ্রুপ আছে। দুটাও থাকতে পারতো, তাহলে একটা আছে, তার পিছনের যুক্তি কি এটা আমি তোকে বলি। দেখা গেছে একটা কার্বনের সঙ্গে এটা মিটে দিই, তাহলে একটা কার্বনের সঙ্গে দুটো যে হাইড্রক্সিল গ্রুপ আছে, একটা কার্বনের দুটো হাইড্রক্সিল গ্রুপের স্থায়িত্ব খুবই কম এবং এটা সামান্য তাপেই এখনো জল বার করে দেয়। এরকম করে এইটা জল বার করে দেয়, কোথায় রূপান্তরিত হয়, CO তে। তাহলে আমরা এইখানে যে হাইড্রক্সিল গ্রুপগুলো আছে, যদি একটা কার্বনের দুটো হাইড্রক্সিল গ্রুপ থাকতো তাহলে উত্তপ্ত করলে একাধিক কিটো গ্রুপ পেতাম, তাই না? কারণ এখানে একটা হাইড্রক্সিল অ্যালডিহাইড গ্রুপ পেয়েছি, এইগুলোতে কোথাও হাইড্রক্সিল গ্রুপগুলো যদি দুটো থাকতো তাহলে একটু উত্তপ্ত করলে জলটা বেরিয়ে যেত, কিটো গ্রুপ পেয়ে যেতাম। এবং কিটো গ্রুপের যে পরীক্ষা অ্যালডিহাইড গ্রুপের, এখানে দুটো থাকলেও আমরা দুটো অ্যালডিহাইড গ্রুপের টেস্ট পেতাম। যে টেস্ট সেখানে আমরা দেখতে পেয়েছি জাস্ট 1 অণু টোলেন্স বিকারক বা 1 অণু ফেলিংসের দ্রবণ কিংবা 1 অণু ব্রোমিন ওয়াটার প্রয়োজন হচ্ছে। যদি 2 অণু কিংবা 3 অণু অ্যালডিহাইড বা কার্বনিল গ্রুপ তৈরি হতো তাহলে 3 অণু টোলেন্স বিকারক বা ফেলিং দ্রবণ প্রয়োজন হতো। যেহেতু হয় না, এখনো প্রয়োজন হয়, তাহলে এখানে আমরা বলতে পারি গ্লুকোজের মধ্যে একটা কার্বনে একাধিক হাইড্রক্সিল গ্রুপ থাকতে পারে না। ক্লিয়ার? তাহলে আমরা এই পয়েন্টটা ক্লিয়ার করলাম। এবার তোদের কাছে আসি যে এইখানে হাইড্রক্সিল গ্রুপগুলো যেগুলো আছে সেখানে একটা হচ্ছে 1 ডিগ্রি আর 4টা হচ্ছে 2 ডিগ্রি। সবগুলো একই রকম নয়, প্রান্তীয় কার্বনে একটা হাইড্রক্সিল গ্রুপ আছে, এর প্রমাণ হচ্ছে এই। আচ্ছা, তার আগে আমি মৃদ জারক পদার্থের সঙ্গে বিক্রিয়ায়, টোলেন্স বিকারকের সঙ্গে বিক্রিয়ায় একটা যৌগ লিখেছিলাম, মনে আছে কি না তোদের? যদি টোলেন্স বিকারক কিংবা বেনেডিক্ট কিংবা ব্রোমিন ওয়াটার এগুলোর সঙ্গে বিক্রিয়া করায় আমরা জানি গ্লুকোনিক অ্যাসিড উৎপন্ন হয়। কি? ব্রোমিন ওয়াটার অথবা টোলেন্স বিকারক। আমি টোলেন্স বিকারকটাই লিখলাম, টোলেন্স বিকারক। এটা দিলে আমরা জানি CHO গ্রুপটা কোথায় যায়, COOH। আর কি হয়, বাকিগুলো সব ঠিক থাকে, CHOH হোল ফর CH2OH। এটা গ্লুকোনিক অ্যাসিড। এইবার বলছে
আমরা এই যে জারক পদার্থের কথা বলছিলাম, মৃদ এবং তীব্র। তীব্র জারক পদার্থ এখন পর্যন্ত ব্যবহার করিনি। তীব্র জারক পদার্থ হচ্ছে HNO3, কি বললাম, HNO3, K2Cr2O7, KMnO4, এইগুলো। তো HNO3 আমরা এখানে ব্যবহার করব, কি তীব্র জারক পদার্থ। এটা কত নম্বর? 5 নম্বর রিয়াকশন। তীব্র জারক পদার্থ যদি ব্যবহার করি, দেখা গেছে এ যেমন CHO গ্রুপকে COOH এ কনভার্ট করে, ঠিক তার সঙ্গে সঙ্গে 1 ডিগ্রি OH প্রাইমারি অ্যালকোহল 1 ডিগ্রি OH কেও COOH এ কনভার্ট করে। ঠিক এইটার জন্যই এখান থেকে কি দেখতে পাবো, যখনই আমরা HNO3 এর উপস্থিতিতে বিক্রিয়া করাই, তখন গ্লুকোজের CHO গ্রুপ এবং CH2OH গ্রুপ দুটোই রিয়াকশন করে COOH এ চলে আসে। CHOH হোল 4, আর এইটা নিচেরটা লিখবো আমরা COOH। ক্লিয়ার? যেহেতু এইটা আছে, এটা কি বললাম, গ্লুকারিক অ্যাসিড বলা হয়, গ্লুকারিক অ্যাসিড, গ্লুকারিক অ্যাসিড। এই যেমন গ্লুকোজ থেকে আমরা গ্লুকারিক অ্যাসিড পেলাম, আমরা আবার যদি গ্লুকোনিক অ্যাসিড, এই যে আমরা গ্লুকোনিক অ্যাসিড পেয়েছি, গ্লুকোনিক অ্যাসিডকে যদি লঘু HNO3 দ্বারা উত্তপ্ত করি, বিক্রিয়া করাই, তখনও গ্লুকারিক অ্যাসিড পাই। এইটা যুক্তি আমরা একটু কাজে লাগাবো, বই থেকে ভালো করে পড়বি। কি আমরা দেখতে পাচ্ছি HNO3 যেমন CHO গ্রুপ এবং CH2OH গ্রুপ দুটোকেই তো কার্বক্সিলিক গ্রুপে নিয়ে যায়। তাহলে যেহেতু দুটোকেই নিয়ে যাচ্ছে, তাহলে কেউ বলতে পারতো আচ্ছা দুটোই তো এখানে CHO গ্রুপও থাকতে পারে, মেনে নিলাম CHO গ্রুপ থাকে। কিন্তু এখানে যখন গ্লুকোনিক অ্যাসিডকে আমরা পাচ্ছি, গ্লুকোনিক অ্যাসিড আবার পেয়েছি গ্লুকোজ থেকে, গ্লুকোনিক অ্যাসিডের CHO গ্রুপ তো নেই, COOH গ্রুপ আছে। তাহলে আর একটা গ্রুপ কি আছে? CH2OH গ্রুপ আছে। তো CH2OH গ্রুপ যখন COOH এ চলে আসছে এবং প্রান্তীয় কার্বন ফলে আছে, ফলে এখান থেকে আমরা প্রমাণ করতে পারি যে গ্লুকোজের মধ্যে একটা OH গ্রুপ হচ্ছে 1 ডিগ্রি OH গ্রুপ, অর্থাৎ প্রান্তীয় কার্বনে একটা OH গ্রুপ আছে। এবার তোরা একটু খেয়াল করতো, ফ্রুক্টোজের ক্ষেত্রে কটা প্রান্তীয় কার্বনে হাইড্রোক্সিল গ্রুপ আছে? দুটো, OH, তাই না? তো OH দুটো হলে তাহলে দুটো জায়গায় HNO3 দিলে দুটো জায়গা থেকে আমরা COOH পেয়ে যাব না? পাবো। এবং এখানে একটু খেয়াল রাখবি, এখানে প্রোডাক্টের ধরনটা একটু আলাদা হয়। প্রোডাক্টের ধরন বলতে এই HNO3 এর উপস্থিতিতে ফ্রুক্টোজটা কিন্তু ভেঙে যায়। HNO3 এর বিক্রিয়া ফ্রুক্টোজের ক্ষেত্রে কি, এইটার ক্ষেত্রে ভেঙে গিয়ে সাধারণত গ্লাইকোলিক অ্যাসিড, অর্থাৎ গ্লাইকোলের সংকেত হচ্ছে CH2OH, আর গ্লাইকোলিক অ্যাসিড যখন পাবো তখন এটা হয়ে যায় COOH, CH2OH, COOH। এইটা একটা যৌগ পাই গ্লাইকোলিক অ্যাসিড। আর একটা পাওয়া যায় টার্টারিক অ্যাসিড। এই যে এই অংশটুকু ভেঙে গিয়ে চলে গেছে, আর এইটুকু কটা কার্বন? 1 2 3 4, এটা একটা হাইড্রোক্সিল গ্রুপ COOH, আর এটা একটা COOH এ চলে যায়, তখন আমরা সেটাকে পাওয়া যায় টার্টারিক অ্যাসিড। টার্টারিক অ্যাসিডের দু রকম ফর্ম হয়, মেসো, এরিথ্রোথ্রিও, এটা মিক্সচার অফ টার্টারিক অ্যাসিড পাই, যার জন্য আমি যা সংকেতটা একটা লিখছি COOH, OH, এটা মেসো টার্টারিক অ্যাসিড। টার্টারিক অ্যাসিড কিসে থাকে? টার্টারিক অ্যাসিড ধাঁধা, কমেন্টে লিখে পাঠাবে। আর তোরা যদি বুঝতে পারিস তো কমেন্টটা করিস, তাহলে বুঝবো যে হ্যাঁ পড়াশোনা করছিস। আর কমেন্ট করছিস না বলে আমি বুঝতে পারছি যে তোরা পুরো দেখছিসই না, বুঝেছিস? তাই এই জায়গাগুলো খেয়াল রাখবি, আস্তে আস্তে বলছি, খুব সিরিয়াসলি এইগুলো জায়গাগুলো পড়বি। তাহলে আমরা টার্টারিক অ্যাসিড পেলাম কার থেকে? ফ্রুক্টোজের থেকে, HNO3 এর বিক্রিয়ায়। মনে থাকবে
5 নম্বর বিক্রিয়া শেষ। তাহলে আমরা এখান থেকে 1 ডিগ্রি 2 ডিগ্রি এবং মুক্ত শৃঙ্খলের প্রান্তীয় কার্বনে আছে এগুলো প্রমাণ পেয়ে গেলাম। আর 2-3টা রিয়াকশন খুব ইম্পর্টেন্ট, সেইগুলো আমি তোদের বলে ফেলি। এইগুলো যারা বিশেষ করে বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য খাটছিস তাদের জন্য বলছি। শুরু করি। গ্লুকোজের ক্ষেত্রে স্পেশাল রিয়াকশন সমূহগুলোর মধ্যে আমি লিখে রেখেছি হাইড্রোজেন, ফিনাইল হাইড্রোজেন, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, NaOH, এগুলোর সঙ্গে গুরুত্বপূর্ণ বিক্রিয়া। তো এইখানে আমরা আলোচনা একটা করে করি। এগুলো খুব গুরুত্বপূর্ণ, যারা বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য খাটছিস তাদের জন্য বলছি। এখানে একটু খেয়াল রাখতে বলছি এই দুটো বিক্রিয়ার ক্ষেত্রে। দুটো বিক্রিয়ার ক্ষেত্রে আমি তোদের বলছি, এই যে NH2 অংশ যেটা আছে, NH2 এর সঙ্গে অতিরিক্ত যেটা থাকবে সেটাকে আমরা জেড আকারে লিখছি। জেড, যেমন OH আছে, OH-টা এখানে জেড, তাহলে দেখো এখানে NH2 আছে, এর সঙ্গে অতিরিক্ত কি আছে PHNH, তাহলে এইটুকুকে জেড আকারে লিখছি। এদের বৈশিষ্ট্য কি, চাহে গ্লুকোজ হোক ফ্রুক্টোজ হোক, CHO গ্রুপ, এখানে H লিখলাম, গ্লুকোজে CHO থাকে, ফ্রুক্টোজের ক্ষেত্রে কি থাকে CO গ্রুপ থাকে। তো CHO গ্রুপ হোক কিংবা CO গ্রুপ হোক, এই দুটোর সঙ্গে যখনই আমরা NH2Z বিক্রিয়া করাবো তখন এখানকার হাইড্রোজেন এখানকার অক্সিজেনের বিক্রিয়া করে জল আকারে বেরিয়ে যাবে এবং যৌগটা আমরা পেয়ে যাবো C+NZ। ক্লিয়ার? যেখানে হোক, কিটো হোক কিংবা অ্যালডিহাইড গ্রুপ হোক, সেখানে C+NZ হয়ে যাবে। এবার খেয়াল কর, যদি OH থাকে তাহলে এখানে OH লিখতাম, এইটুকু থাকলে এখানে এটা লিখতাম। তো প্রথমে আমরা এই রিয়াকশনের ক্ষেত্রে আসি, যে এই রিয়াকশনটা ফিনাইল হাইড্রোজেনের সঙ্গে বিক্রিয়া বলছি। গ্লুকোজের সঙ্গে ফিনাইল হাইড্রোজেন এবং ফ্রুক্টোজ, CHO OH এখানে কি বলছে, গ্লুকোজের সঙ্গে 3 অণু ফিনাইল হাইড্রোজেন PHNH2 বিক্রিয়া করে সাধারণত প্রথম দুটো কার্বনের সঙ্গে এই যৌগটা তৈরি করে কি C+NNHPH, আবার পরের কার্বনে C+NNHPH, বাকিগুলো সেম থাকে। যেরকম গ্লুকোজ দেখায় ঠিক সেরকম ফ্রুক্টোজও দেখায় CH2OH CO, আর বাকি লিখছি না কারণ এইটুকু তো সেম আছে, তোরা দেখেছিস। তাহলে এইটাও ঠিক একই রকম 3 অণু PHNH2 এর সঙ্গে বিক্রিয়া 2 মলিকুল ফিনাইল হাইড্রোজেন যুক্ত হয়ে যে যৌগটা দেয় সেটাকে সাধারণত আমরা ওসাজন বলি। গ্লুকোজ যখন ফিনাইল হাইড্রোজেনের সাপেক্ষে ওসাজন দিবে তখন তার নামটাকে বলি গ্লুকোসাজন। ফ্রুক্টোজ যখন দিবে তখন সেটাকে ফ্রুক্টোসাজন বলি। এইখানে দুটো কোশ্চিন তোদের বলছি। এক, 2 মলিকুল এইখানে ফিনাইল হাইড্রোজেন লেগেছে, আমি রিয়াকশনের সময় দিয়েছি কত 3 মলিকুল, তাহলে 1 মলিকুল অতিরিক্ত গেল কত, এটা 1 নম্বর কোশ্চিন। আগে এটা সলভ করি তারপর 2 নম্বরে আসছি। এখানে বলা হচ্ছে যে 1 মলিকুল আমরা কার সঙ্গে বিক্রিয়া দেখিয়েছি, CO গ্রুপ বা CHO গ্রুপের সঙ্গে। এইখানে দেখ একটা CHO গ্রুপ আছে আর একটা কি আছে, নেই। মেকানিজম দেখালে আরো 10 মিনিট লাগবে, আমি ওদিকে যাচ্ছি না, মুখে মুখে বলছি। এই গ্রুপটা OH গ্রুপটা মেনলি CO গ্রুপে কনভার্ট করার জন্য আর অতিরিক্ত 1 অণু ফিনাইল হাইড্রোজেন লাগে। এই গ্রুপকে হাইড্রক্সিল গ্রুপকে OH গ্রুপকে কিসে কনভার্ট করতে, CO গ্রুপে রূপান্তরিত করতে অতিরিক্ত 1 মলিকুল লাগে। অ্যান্সারটা মাথায় রাখ। এবার তোদের মাথায় যে প্রশ্নটা আছে সেটা আমি ক্লিয়ার করি। তোরা বলতে পারিস স্যার এখানে OH এখানেও তো আছে, তাহলে এই গ্রুপগুলো তো আছে, এইগুলোকে আমি যদি কিটোতে নিয়ে যাই তাহলে তো এখানেও বিক্রিয়া করতো। হ্যাঁ, এটা আমি বললাম যে দুটো কোশ্চিন আছে। সেকেন্ড কোশ্চিন তোদের মাথায় যেটা আসছে সেটাই আমি বলবো। সেকেন্ড কোশ্চিন হচ্ছে যে ওসাজন ফরমেশন অনলি 2 কার্বনে কেন হলো, এই কার্বনে কেন এলো না? এই কার্বনে না হওয়ার পিছনের কারণ বলছে 2 নম্বর পয়েন্ট আমি বলি। এখানে বলছে
যে এই যে যৌগটা আমরা লিখেছি এইটা ষড়ভুজাকার একটা চিলের যৌগ গঠন করে। চিলের যৌগ তোদের কোঅর্ডিনেশন চ্যাপ্টারে আমি আলোচনা করব। ষড়ভুজাকার সাইক্লিক যৌগ, এটা মাথায় রাখ। এখানকার একটা হাইড্রোজেন দিয়ে এই যে বন্ডিং, এই যে 1 2 3 4 5 6 সদস্যের একটা বলয়াকার যৌগ তৈরি করে। তোরা জানিস একটা বলয়াকার যৌগ সর্বদা অ্যাসাইক্লিক যৌগের তুলনায় বেশি স্টেবল হয়। তো এখানে বলয়াকার যৌগটা গঠন হয়, যার জন্য এই যৌগের স্টেবিলিটি পায়। নিচে যে ওয়েজগুলো আছে সেইগুলোর ক্ষেত্রে বলয়াকার চিলের যৌগ গঠন করতে পারে না। 2 নম্বর আমি লিখে রাখলাম কি তাহলে, কেন হয় এটা? বলয়াকার চিলের যৌগ গঠন করে। বলয়াকার চিলের যৌগ গঠন করে বলে এটা প্রথম দুটো কার্বনে স্টেবিলিটিটা পায়, বাকিগুলোর ক্ষেত্রে গঠিত হয় না বলে এটা স্টেবিল যৌগ গঠন করতে পারে না। ক্লিয়ার হলো? লাইন চলে গেছে, খুব তাড়াতাড়ি করছি। তারপরে আসছি আমরা, এইটা গেল NH OH। এবার বলতো NH2OH যদি দিতাম তাহলে কি হতো, এটা একটু বলে নি। যদি আমরা NH2OH দিতাম তাহলে এখানে বলছে CHO গ্রুপটা, এই যে CH ডাবল বল NOH, বাকিগুলো সব ঠিক থাকছে। এখানে একটা জায়গাতেই হবে, কারণ এই যে রিং ফরমেশনটা এখানে তৈরি হয় না, ফলে প্রথম কার্বনটাতেই অ্যাসাইলেশনটা ঘটবে, এই হাইড্রোজেন যৌগটা তৈরি হবে। ক্লিয়ার? এবার চলে আসি আমি NOH এর সঙ্গে বিক্রিয়া। NOH এর সঙ্গে বিক্রিয়া খুবই গুরুত্বপূর্ণ। তোদের অনেক সময় কোশ্চেন করে গ্লুকোজ ফ্রুক্টোজ, গ্লুকোজ থেকে ফ্রুক্টোজ, ফ্রুক্টোজ থেকে গ্লুকোজ, বা ম্যানোজ থেকে গ্যালাক্টোজ, গ্যালাক্টোজ থেকে ফ্রুক্টোজ, এরকম কি করে করবো? ক্ষারের সঙ্গে বিক্রিয়া বলছে যদি আমরা গ্লুকোজ, ফ্রুক্টোজ, ম্যানোজ এগুলোকে নিই, গ্লুকোজ কিংবা ফ্রুক্টোজ কিংবা ম্যানোজ এর মিশ্রণ নিই, তাহলে দেখা গেছে NOH অর্থাৎ ক্ষারের উপস্থিতি যদি বিক্রিয়া করায় তাহলে এই যৌগগুলো গ্লুকোজটা ফ্রুক্টোজে, ফ্রুক্টোজটা গ্লুকোজে, এগুলো বা গ্লুকোজটা ম্যানোজে রূপান্তরিত হয়ে যাবে। অর্থাৎ আমরা বিভিন্ন রকমের প্রোডাক্ট পাবো, গ্লুকোজ প্লাস ফ্রুক্টোজ প্লাস ম্যানোজ, যা থাকবে তার পৃথক পৃথক প্রোডাক্ট আমরা পাবো, বিভিন্ন সম্ভাবনা পাবো। তাহলে NOH ক্ষারের সঙ্গে বিক্রিয়া গেলাম, এটা কম্পিটিটিভ এক্সামের জন্য আসে। এনজাইমের সঙ্গে বিক্রিয়া, এই যে তোরা সাবস্টেন্সেস প্রতি এই যে গ্লুকোজ খাচ্ছিস যাতে কি হয়, তোরা সবাই জানিস যে এনজাইমের উপস্থিতিতে গ্লুকোজ সাধারণত শোষণের প্রক্রিয়ায় কি হয়, CH2OH OH 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 OH। এইটা বলছে যখন আমরা কোনো ক্যাটালিস্ট নেব, ইস্ট অর জাইমোজ এনজাইম, জাইমোজ এনজাইমের উপস্থিতি সাধারণত বিক্রিয়াটা হয়। কি হয়? এই যে খেয়াল কর, প্রথম যে দুটো অণু আছে সেইটা তাহলে কি বলছিলাম, ইস্টের সঙ্গে বিক্রিয়া, এটা হয়ে যায়, এটা ভেঙে গিয়ে 2 অণু ইথানল C2H5OH প্লাস আমরা পেয়ে যাবো 2 অণু কার্বন ডাইঅক্সাইড। টোটাল 6টা কার্বন পেয়ে গেলাম। তাহলে আমরা করছি জাইমোজ এনজাইমের সাপেক্ষে পেলাম, NOH এর সাপেক্ষে পেলাম, আর এটা দেখালাম HCl এর সঙ্গে সায়ানোহাইড্রিন তৈরি হয়। এই পর্যন্তই করি। আরও দুটো অংশ থাকলো, গ্লুকোজের বদ্ধশীতল গঠনাকৃতি গুরুত্বপূর্ণ কার্বোহাইড্রেট, এটা পরের ভিডিওতে আমরা করব, অনেক লেন্দি হয়ে যাচ্ছে।